আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশরাফুল ল একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, আমরা সকলেই জানি যে আগামী 19 নভেম্বর 2021 তারিখে এলএলবি ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আমি গত পর্বে সম্পত্তি হস্তান্তর আইন এবং বুদ্ধিবৃত্তিক আইনের উপর একটি স্পেশাল সাজেশন আপনাদেরকে প্রদান করেছি। ডিয়ার ভিউয়ার্স, তারই ধারাবাহিক আলোচনায় আজ আমি দেওয়ানি কার্যবিধি ও তামাদি আইন অর্থাৎ এলএলবি ফাইনাল ইয়ার পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয় পর্ব দেওয়ানি কার্যবিধি এবং তামাদি আইনের উপর স্পেশাল সাজেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যারা 2019 সালের অর্থাৎ 19 নভেম্বর 2021 তারিখে আরম্ভ হওয়া এলএলবি ফাইনাল ইয়ার পরীক্ষা যারা দিবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আজকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ানি কার্যবিধি এবং তামাদি আইনের স্পেশাল সাজেশন আপনাদেরকে প্রদান করব। তো ডিয়ার ভিউয়ার্স, আলোচনা করার পূর্বে যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ডিয়ার ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাই। আমরা সকলে জানি যে এলএলবি ফাইনাল ইয়ার পরীক্ষার্থীদের জন্য দেওয়ানি কার্যবিধি ও তামাদি আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুধু তাই নয়, বার কাউন্সিল পরীক্ষায় কিন্তু এই দুটি সাবজেক্ট থাকে, দেওয়ানি কার্যবিধি এবং তামাদি আইন। দেওয়ানি কার্যবিধি থেকে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় 20টি প্রশ্ন এসে থাকে এবং তামাদি আইন থেকে 10টি প্রশ্ন থাকে। তো ডিয়ার ভিউয়ার্স, এলএলবি ফাইনাল ইয়ার পরীক্ষার্থীদের জন্য যেহেতু সাজেশন দেব, তো আমরা প্রথমেই জেনে নেব যে দেওয়ানি কার্যবিধি এবং তামাদি আইন থেকে কোন বিষয় থেকে কতটি প্রশ্ন এসে থাকে। তো দেওয়ানি কার্যবিধি থেকে প্রশ্ন থাকবে মোট 60টি। মোট প্রশ্ন 60টি, অর্থাৎ দেওয়ানি কার্যবিধি থেকে মোট প্রশ্ন থাকবে 60টি। তার মধ্যে আপনাকে উত্তর দিতে হবে 4টি প্রশ্ন। অর্থাৎ মোট দেওয়ানি কার্যবিধি থেকে মোট 60টি প্রশ্ন থাকবে, তার মধ্যে আপনাকে 4টি প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। এবং তামাদি আইন থেকে প্রশ্ন থাকবে তামাদি আইন থেকে মোট প্রশ্ন থাকবে 2টি। উত্তর দিতে হবে 1টি প্রশ্ন। অর্থাৎ এখানে যে বিষয়টি, দেওয়ানি কার্যবিধি থেকে মোট 60টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং তামাদি আইন থেকে মোট 2টি প্রশ্ন থাকবে, 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে মোট প্রশ্নের উত্তর করতে হবে আপনাকে, মোট উত্তর করতে হবে 5টি। অর্থাৎ প্রত্যেকটি, আবার এখানে বিষয়টা হলো যে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 20। অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান 20 এবং সময় থাকে কত? সময় থাকে কিন্তু 4 ঘন্টা। অর্থাৎ 4 ঘন্টার মধ্যে 4 ঘন্টা। তো এই বিষয়টি যারা পরীক্ষা দিবেন তারা সবাই অবগত আছেন, তবু আমি জানা বিষয়টি আপনাদের জেনে বা জানিয়ে দিলাম যে মোট দেওয়ানি কার্যবিধি থেকে 60টি প্রশ্ন থাকবে, 4টি উত্তর দিতে হবে। তামাদি আইন থেকে 2টি প্রশ্ন থাকবে, তার 1টি উত্তর দিতে হবে। অর্থাৎ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার সময় থাকবে 4 ঘন্টা। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমি দেওয়ানি কার্যবিধির যে স্পেশাল সাজেশনটি রয়েছে সেই সাজেশনটি আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আমি বিশ্বাস করি যে এই সাজেশনটি ফলো করলে আপনি 100% উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে যে প্রশ্নটি
করেছি সেটি হচ্ছে, আমি বোর্ডে লিখে রাখছি, আপনারা দেখেন। প্রথম প্রশ্নটি আমি দিয়েছি এইভাবে, দেওয়ানি কার্যবিধি কি স্বয়ংসম্পূর্ণ আইন? দেওয়ানি কার্যবিধি কি স্বয়ংসম্পূর্ণ আইন? আইন যদি না হয় তাহলে তার ব্যতিক্রম না হয় তাহলে এর ব্যতিক্রম কি? তো ডিয়ার ভিউয়ার্স, দেওয়ানি কার্যবিধি কি স্বয়ংসম্পূর্ণ আইন? যদি না হয় তাহলে এর ব্যতিক্রম কি? এখানে আপনার খ আনসার থাকতে পারে, খ অপশন থাকতে পারে, আরেকটি প্রশ্ন থাকতে পারে। খ বিভাগে দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার বলতে কি বোঝায়? অর্থাৎ আমরা সকলেই জানি যে দেওয়ানি কার্যবিধির বিষয়বস্তুগত এখতিয়ার, আর্থিক এখতিয়ার, আপিল এখতিয়ার, অনেকগুলো এখতিয়ার রয়েছে। এখানে যে প্রশ্নটি দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার সম্পর্কে, আদালতের আর্থিক এখতিয়ার বলতে কি বোঝায়? এখতিয়ার বলতে কি বোঝায়? দেওয়ানি কার্য আদালতের আর্থিক এখতিয়ার বলতে কি বোঝায়? সহকারী জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, জজ এবং যুগ্ম জেলা জজ। এবং যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার বলতে, আর্থিক এখতিয়ার কত? আর্থিক এখতিয়ার কত? তো ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে আমার সাজেশনের প্রথম প্রশ্ন আমি দিয়েছি যে দেওয়ানি কার্যবিধি কি স্বয়ংসম্পূর্ণ আইন? যদি না হয় তাহলে ব্যতিক্রম কি? এবং দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার কত? এবং সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এবং যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার কত আলোচনা করো। এই প্রশ্নটি আমি 1 নম্বরের সাজেশন দিয়েছি। তো 2 নম্বর যে আমি প্রশ্নটি দিয়েছি সেটা হচ্ছে 2 নম্বর, আপিল কি? আপিল কি বা আপিল বলতে কি বোঝায়? এভাবে হতে পারে, বা আপিল কাকে বলে, বা আপিল বলতে কি বোঝায়? আপিল আদালতের ক্ষমতা বর্ণনা করুন। আপিল আদালতের ক্ষমতা বর্ণনা করুন। আপিল পর্যায়ে অতিরিক্ত সাক্ষ্য নেওয়া যায় কি? আপিল পর্যায়ে অতিরিক্ত সাক্ষ্য নেওয়া যায় কি? আপনার উত্তরের সাপেক্ষে যুক্তি প্রদান করুন। যুক্তি প্রদান করুন। অর্থাৎ আপিল বলতে কি বোঝায় বা আপিল কাকে বলে? আপিল আদালতের ক্ষমতা বর্ণনা করুন। আপিল পর্যায়ে অতিরিক্ত সাক্ষ্য নেওয়া যায় কি? যদি যায় তাহলে আপনার সপক্ষে কি কি যুক্তি রয়েছে সেই যুক্তিটি প্রদান করুন। বিভিন্ন রিভিউ আবেদন গ্রহণ বা নাকচ করার আদেশ কি আপিলযোগ্য? এখানে আরেকটি প্রশ্ন আমি দিলাম যে রিভিউ আদালতের
বা রিভিউ আবেদন গ্রহণ বা নাকচ করার আদেশ কি আপিলযোগ্য? রিভিউ আদালতে রিভিউ আবেদন গ্রহণ বা রিভিউ আবেদন গ্রহণ বা নাকচ করার আদেশ কি আপিলযোগ্য? আপনারা প্রশ্নটি ভালোভাবে বুঝেন। তো যে টিপসটি আমি গত পর্বে আপনাদের সামনে আলোচনা করেছি, এই পর্বেও আপনাদের বলছি যে আইনের প্রশ্নগুলো খুব ঘুরিয়ে পেঁচিয়ে করা হয়ে থাকে, খুব জটিল আকারে করা হয়ে থাকে। তো আপনি আগে প্রথমে প্রশ্নটি কি করা হয়েছে সেই বিষয়টি আগে বুঝবেন যে কি প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটি যদি আপনি বুঝে শুনে উত্তর দেন বা প্রশ্নটি আগে বুঝেন, তাহলে কিন্তু উত্তর দিতে আপনার অনেক সহজ হবে। অনেক সময় দেখা যায় যে আপনি জানা বিষয় আপনাকে এমনভাবে প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নের উত্তর আপনি জানেন, তবুও আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না। তো আমার যে বিষয়টি আপনাদের অবগতির জন্য বলবো, আপনি প্রথমে আপনাকে কি প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটির ধরন বা প্রশ্নটির বিষয়বস্তু কি চাওয়া হয়েছে সেই প্রশ্নটি আগে বুঝবেন, তারপরে উত্তর দেবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমি 2 নম্বরে যে প্রশ্নটি সাজেস্ট করেছি, আপিল কি? আপিল আদালতের ক্ষমতা বর্ণনা করুন। আপিল পর্যায়ে অতিরিক্ত সাক্ষ্য নেওয়া যায় কি? যুক্তি প্রদান করুন। বা আপিল আদালতের অতিরিক্ত সাক্ষ্য নেওয়া গেলে আপনার কি কি যুক্তি রয়েছে সেই যুক্তিটি প্রদান করুন। রিভিউ আবেদন গ্রহণ বা নাকচ করার আদেশ কি আপিলযোগ্য? বর্ণনা করুন। তো ডিয়ার ভিউয়ার্স, আমি 3য় নাম্বার প্রশ্নে চলে যাব। 3য় নাম্বার প্রশ্ন আমি লিখেছি রেস জুডিকাটা। রেস জুডিকাটা রেস জুডিকাটা বলতে কি বোঝায়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। রেস জুডিকাটা এবং রেস সাবজুডিস এর মধ্যে পার্থক্য। রেস জুডিকাটা এবং রেস সাবজুডিস এর মধ্যে পার্থক্য কি? এটি কেন দেওয়ানি কার্যবিধিতে সন্নিবেশিত হয়েছে? অর্থাৎ রেস জুডিকাটা কেন দেওয়ানি কার্যবিধিতে সন্নিবেশিত হয়েছে? কার্যবিধিতে সন্নিবেশিত হয়েছে। সন্নিবেশিত হয়েছে রেস জুডিকাটা প্রয়োগের শর্তাবলী। অর্থাৎ রেস জুডিকাটা প্রয়োগের শর্তাবলী আলোচনা করব। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আমি 3 নম্বর যে প্রশ্নটি আপনাদের জন্য সাজেস্ট করেছি সেটা হচ্ছে রেস জুডিকাটা বলতে কি বোঝায়? রেস জুডিকাটা এবং রেস সাবজুডিসের মধ্যে পার্থক্য কি? কেন দেওয়ানি কার্যবিধিতে রেস জুডিকাটা সন্নিবেশিত হয়েছে? রেস জুডিকাটা প্রয়োগের শর্তাবলী। তো ডিয়ার ভিউয়ার্স, দেওয়ানি কার্যবিধির 10 এবং 11 ধারা খুবই ইম্পর্টেন্ট একটি। রেস জুডিকাটা এবং রেস সাবজুডিস আপনারা বিষয়টি মূল বই থেকে আয়ত্ত করে নেবেন। খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এখান থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন করে থাকে এবং বার কাউন্সিলেও কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন এসে থাকে। খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা মোটামুটি 3টি প্রশ্ন সাজেস্ট করলাম। এখন আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। আমি বুকটা মুছে নিচ্ছি। প্রথম প্রশ্নটি আপনাদের জন্য 4 নম্বর যে প্রশ্নটি আমি সাজেস্ট করেছি সেটি হচ্ছে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে এরকম, আদালতের সহজাত ক্ষমতা বলতে কি বোঝায়?
অর্থাৎ কখন আদালত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারেন। অর্থাৎ 151 দেওয়ানি কার্যবিধির 151 ধারা এই বিষয়টি সন্নিবেশিত রয়েছে যে আদালতের সহজাত ক্ষমতা বলতে কি বোঝায়। আদালতের সহজাত ক্ষমতা বলতে কি বোঝায়। আদালতের সহজাত ক্ষমতা বলতে কি বোঝায়, দেওয়ানি কার্যবিধিতে কখন এই ক্ষমতা প্রয়োগ করা যায়। কখন এই ক্ষমতা প্রয়োগ করা যায়, কখন এই ক্ষমতা প্রয়োগ করা যায়। দেওয়ানি কার্যবিধি 151 ধারা না থাকলে কি করত। 151 সংক্ষেপে লিখছি, 151 ধারা না থাকলে কি ঘটত এবং যেখানে আইনের সুনির্দিষ্ট বিধান রয়েছে, যেখানে আইনের সুনির্দিষ্ট বিধান রয়েছে, সেখানে কি আদালত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। সেখানে কি আদালত 151 ধারা বা সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে যে প্রশ্নটি আমি আপনাদের জন্য সাজেশন করেছি, আপনি ভালোভাবে দেখে লিখে রাখতে পারেন যে আদালতের সহজাত ক্ষমতা বলতে কি বোঝায়, কখন এই আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগ করা যায়। 151 ধারা না থাকলে তখন কি করত। যে আইনের সুনির্দিষ্ট বিধান রয়েছে, অর্থাৎ আইনে যদি কোনো মামলা সলভের বিষয়ে বা মামলা কোনো সুনির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে যে এই মামলাটি এইভাবে রায় প্রদান করা হবে বা নিষ্পত্তি করা হবে, অর্থাৎ আদালতে যদি সুনির্দিষ্ট আইনি বিধান থাকে, সেখানে কি আদালত তার 151 ধারা প্রয়োগ করতে পারে বা সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু 2017 সালে পরীক্ষায় এসেছিল। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এর পর্যায়ে চলে যাব 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটি আলোচনা করে আমরা মুছে নিচ্ছি। 5 নম্বর প্রশ্নটি যে আমি এইভাবে লিখে রেখেছি, 5 নম্বর হচ্ছে যে রায় বলতে কি বোঝায়। রায় বলতে কি বোঝায়। রায় কিভাবে রিভিউ থেকে পৃথক। রায় কিভাবে রিভিউ থেকে পৃথক অথবা রায় বা রিভিউয়ের মধ্যে পার্থক্যগুলো কি কি, এইভাবে প্রশ্নটি করতে পারে। ডিক্রির বিষয়বস্তু কি, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ডিক্রির বিষয়বস্তু কি, বিষয়বস্তু কি, বিষয়বস্তু কি, কোন কোন মামলার আদালত প্রাথমিক ডিক্রি দিয়ে থাকে, অর্থাৎ কোন কোন মামলাগুলো আদালত প্রাথমিক ডিক্রি দিয়ে থাকে। কোন কোন মামলায় আদালত প্রাথমিক বা প্রিলিমিনারি ডিক্রি, প্রাথমিক বা প্রিলিমিনারি ডিক্রি, প্রাথমিক ডিক্রি দিয়ে থাকে। একতরফা ডিক্রি কি বা একতরফা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি বা একতরফা ডিক্রি কি, একতরফা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি, বিরুদ্ধে
প্রতিকার বা কি কি প্রতিকার রয়েছে এইভাবে আসতে পারে প্রশ্নটি প্রতিকার কি। 5 নম্বর প্রশ্ন, রায় বলতে কি বোঝায়? রায় কিভাবে রিভিউ থেকে পৃথক, বা রায় এবং রিভিউর মধ্যে কি কি পার্থক্য রয়েছে? ডিক্রির বিষয়বস্তু কি? কোন কোন মামলায় আদালত প্রাথমিক বা প্রিলিমিনারি ডিক্রি দিয়ে থাকে? একতরফা ডিক্রি কি, বা একতরফা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি, বা একতরফা ডিক্রির বিরুদ্ধে কি কি প্রতিকার রয়েছে? তো ডিয়ার ভিউয়ার্স, আমি কিন্তু 5টি প্রশ্ন আপনাদের সাজেশন করেছি এই মুহূর্তে। তো খুবই ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো দিচ্ছে, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার ফাঁকি দেওয়ার কোনো কিছু নেই, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন যে প্রশ্নটি দেবো 6 নম্বর প্রশ্ন, রিভিশন কি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, রিভিশন। রিভিশন কি? কি কি কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিভিশন আবেদন করা যায়? কি কি কারণে সুপ্রিম কোর্টে রিভিশন দায়ের করা যায়? সুপ্রিম কোর্টে রিভিশন করা যায়। কি কি কারণে সুপ্রিম কোর্টে রিভিশন করা যায়? হাইকোর্ট বিভাগে দেওয়ানি কার্যবিধির 115 ধারা দেওয়ানি কার্যবিধি 115 ধারা অধীন রিভিশন কার্য 115 ধারার রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে রিভিশনাল প্রয়োগ করতে গিয়ে নিম্ন আদালতের আইনি সিদ্ধান্তের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে। নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে হস্তক্ষেপ করতে পারে। প্রশ্নটি একটু ভালোভাবে বুঝে নেই যে রিভিশন কি, কি কি কারণে সুপ্রিম কোর্ট রিভিশনাল ক্ষমতা, বা কি কি কারণে সুপ্রিম কোর্টে রিভিশন করা যায়? হাইকোর্ট বিভাগ দেওয়ানি কার্যবিধির 115 ধারার রিভিশনাল ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে কি হস্তক্ষেপ করতে পারে? অর্থাৎ হাইকোর্ট বিভাগ কি নিম্ন আদালতের ক্ষমতাগুলোর ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে? তো ডিয়ার ভিউয়ার্স, আমি আরেকটি প্রশ্ন দেওয়ানি কার্যবিধি থেকে আপনাদের জন্য সাজেশনে রেখেছি। সেই প্রশ্নটি হচ্ছে আরেকটি প্রশ্ন 7 নম্বর। 7টি প্রশ্ন কিন্তু দেওয়ানি কার্যবিধিতে আমি খুব ইম্পর্টেন্ট 7টি প্রশ্নের মধ্যে 7টি প্রশ্ন রেখেছি। সেটি হচ্ছে যে একটি দেওয়ানি মামলা শুরু থেকে চূড়ান্ত, অর্থাৎ একটি দেওয়ানি মামলা শুরু থেকে চূড়ান্ত শুনানি পর্যন্ত চূড়ান্ত শুনানি পর্যন্ত হবে। চূড়ান্ত শুনানি পর্যন্ত কি কি পদ্ধতি রয়েছে? প্রত্যেকটি পদ্ধতির উদ্দেশ্য বর্ণনা করুন। ডিয়ার ভিউয়ার্স, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আপনি আগামীতে আইনজীবী যখন হবেন তখন কিন্তু
দেওয়ানি মামলা প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ প্রত্যেকটি ধাপ কিভাবে অতিক্রম করে চূড়ান্ত শুনানি হয়। অর্থাৎ আমরা সকলেই জানি একটি মামলা আরজি দাখিলের মাধ্যমে শুরু হয় এবং ডিগ্রির মাধ্যমে চূড়ান্ত শেষ হয়। ডিগ্রির পরেও আরও অনেক পদক্ষেপ রয়েছে, আপিল রয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে যে প্রশ্নটি, একটি দেওয়ানি মামলা শুরু থেকে চূড়ান্ত শুনানি পর্যন্ত কি কি ধাপ রয়েছে, প্রত্যেকটি ধাপ এবং এর উদ্দেশ্য বর্ণনা করা কথা বলা হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের আমার দেওয়ানি কার্যবিধি থেকে মোট 60টি প্রশ্ন আপনাদের জন্য সাজেশনে রেখেছি। তো ডিয়ার ভিউয়ার্স, এই পর্যায়ে আমি তামাদি আইন অর্থাৎ তামাদি আইনে যে মাত্র 2টি প্রশ্ন আমি সাজেশনে রেখেছি, এই 2টি প্রশ্ন আপনি শিখলে কিন্তু একটি প্রশ্নের উত্তর দিতে পারবেন। অর্থাৎ আমি প্রথমেই কিন্তু বলেছি যে দেওয়ানি কার্যবিধিতে মোট প্রশ্ন থাকবে 60টি, তার মধ্যে আপনাকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং দেওয়ানি কার্যবিধি থেকে থাকবে 2টি প্রশ্ন, 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি 2টি প্রশ্ন আপনাদের জন্য সাজেশনে রেখেছি। সেই 2টি প্রশ্ন হচ্ছে এখন আমি তামাদি আইন আমি যে প্রথম প্রশ্নটি আপনাদের জন্য রেখেছি, বিলম্ব মওকুফটি খুব ইম্পর্টেন্ট। বিলম্ব মওকুফ বলতে কি বোঝায়? বিলম্ব মওকুফ বলতে কি বোঝায়? বিলম্ব মওকুফের কি তামাদি আইনের মূল উদ্দেশ্যকে নাচ্ছাত করে? বিলম্ব মওকুফ কি তামাদি আইনের মূল উদ্দেশ্যকে নাচ্ছাত করে? মূল উদ্দেশ্যকে নাচ্ছাত করে। অর্থাৎ বিলম্ব মওকুফ কি তামাদি আইনের যে কারণে তামাদি আইনটি প্রণয়ন করা হয়েছিল সেই মূল উদ্দেশ্যটাকে কি নাচ্ছাত করে, এবং কোন কোন পরিস্থিতিতে এই বিলম্ব মওকুফ প্রয়োগ, মূল মামলাটি এই বিধান প্রয়োগ, অর্থাৎ কোন পরিস্থিতিতে এই বিলম্ব মওকুফ প্রয়োগ করা যায়, কোন পরিস্থিতিতে বা কোন কোন কারণে, কোন পরিস্থিতিতে বা এইভাবে আসতে পারে, কোন কারণে, কোন পরিস্থিতিতে বিলম্ব মওকুফ এর আবেদন করা যায়। অর্থাৎ কোন পরিস্থিতিতে বিলম্ব মওকুফের আবেদন করা যায়। বিলম্ব মওকুফ আরেকটি বিষয়টা হলো যে মূল মামলার ক্ষেত্রে কি বিলম্ব মওকুফ প্রযোজ্য? মূল মামলার ক্ষেত্রে কি এই বিধান প্রযোজ্য? এই বিধান প্রযোজ্য। তো ডিয়ার ভিউয়ার্স, আমার এটি প্রথম প্রশ্ন তামাদি আইন থেকে, বিলম্ব মওকুফ বলতে কি বোঝায়? বিলম্ব মওকুফ কি তামাদি আইনের মূল উদ্দেশ্যকে কি নাচ্ছাত করে? কোন পরিস্থিতিতে বিলম্ব মওকুফ করা যায় এবং মূল মামলার ক্ষেত্রে বিলম্ব মওকুফ করা যায় কি বা এই বিধান প্রযোজ্য কি? তো দ্বিতীয় নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 2 নম্বর প্রশ্ন, তামাদি আইনের 2টি ধারা সংযুক্ত হয়েছে। তামাদি আইনে 2 ধরনের দ্বারা সংযোজিত হয়েছে। এর মধ্যে কতক ধারা অধিকারকে নষ্ট করে এবং কতক ধারা এবং কিছু ধারা
প্রতিকারকে কি নষ্ট করে? নষ্ট করে। কেন বলা হয়ে থাকে যে তামাদি গণনা একবার আরম্ভ হলে কেন বলা হয়ে থাকে যে তামাদি গণনা একবার শুরু হলে কোনো আইনে তা বন্ধ করা যায় না। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমার এলএলবি ফাইনাল ইয়ার পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয় পর্বের স্পেশাল সাজেশন। তামাদি আইন থেকে দুটি প্রশ্ন। বিলম্ব মওকুফ বলতে কি বোঝায়? বিলম্ব মওকুফ কি? তামাদি আইনের মূল উদ্দেশ্যকে নাচ্ছাত করে, অর্থাৎ বিলম্ব মওকুফ কি তামাদি আইনের মূল উদ্দেশ্যকে নাচ্ছাত করে। কোন পরিস্থিতিতে বিলম্ব মওকুফের আবেদন করা যায়? মূল মামলার ক্ষেত্রে কি বিলম্ব মওকুফ প্রযোজ্য? 2 নম্বর প্রশ্নটি হচ্ছে তামাদি আইনের 2 ধরনের ধারা সংযোজিত হয়েছে। এর মধ্যে কিছু ধারা রয়েছে যা অধিকারকে নষ্ট করে এবং কিছু ধারা রয়েছে যা প্রতিকারকে নষ্ট করে। এবং কেন বলা হয়ে থাকে যে তামাদি গণনা একবার আরম্ভ হলে পরবর্তীতে কোনো বিষয় আর কোনো কারণে কিন্তু সেই তামাদি গণনাকে বন্ধ করা যায় না। তো ডিয়ার ভিউয়ার্স, আগামী 19 তারিখে এলএলবি ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস এই সাজেশনটি আপনি ফলো করলে 100% গ্যারান্টি সহ বলতে পারি 100% আপনি কমন পড়বে এবং আপনি 100% উত্তর করতে পারবেন বলে আমার বিশ্বাস, ইনশাল্লাহ। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আগামী 3য় পর্ব অর্থাৎ দ্বন্দ্ববিধি এবং ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আগামী পর্বে আপনাদের মাঝে হাজির হব। বিদায় নেওয়ার পূর্বে একটি অনুরোধ, যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।